ভাবছিলাম যে এই জিনিসটা অনেক চলবে, কিন্তু এত ব্যাপক হারে চলবে এটা ভাবি নাই। আমি তো এই যে এখন বাহিরের অর্ডার যেগুলো করতেছি, ম্যাঙ্গো, জারা, এমএনএস এর অর্ডার, এগুলো তো লক্ষ লক্ষ পিস অর্ডার আসে। আমি তো কখনো চিন্তাও করি নাই যে লক্ষ লক্ষ পিস অর্ডার আসবে আর এত ব্যাপক ভাবে চলবে। আসলে এটা কি সম্ভব? কারণ যেখানে আমি লাখ লাখ টাকার বিজনেস করে আসছি, হ্যাঁ, আমাদের পেপার মিলের বিজনেস, রাতে ঘুম হলে দেখা যায় 8 গাড়ি 10 গাড়ি করে মাল আমাদের চলে গেছে মেলে, আমাদের খালি মেল আসছে, আমরা পরের দিন ব্যাংকে গেছি, টাকা আসছে আমাদের। তো যখন এ বলছে যে এটা করা সম্ভব, তখন আমার অত বিশ্বাস হয় নাই, তারপরেও ওর উপর আমার খুব আস্থা ছিল যে না, পারবে মনে হয়। তারপরে নিয়ে যা টাকা দিয়ে 14,000 টাকায় সুতো কিনে দিলাম। তো আমি বলছি যে এই সুতোগুলো খালি পড়ে থাকবে, মিশেই কোনো কাজ হবে না। তারপরেও একটা মানে ওর উপর আমার ভরসা ছিল। এটা কাজ শুরু করলো, করার পরে কাজ মানে করতেছে তেমন তো সেল হচ্ছে না। তো পরে বলতেছে যে আমি সেলের ব্যবস্থা করতেছি, ফেসবুক আইডি করলো, পেজ করলো, পোস্ট করা শুরু করলো। তখন বিভিন্ন দিক থেকে মানে সারা দেওয়া শুরু করলো। ও রাত 2টা 3টা পর্যন্ত মেসেজ, মানে এত মেসেজ আসা শুরু করলো যে মানে জবাব দিতে যে 12টা 1টা 2টা কখন বেজে গেছে ও বলতে পারে না। আমি কই, কি ব্যাপার, তুমি ঘুমাও না? আমার কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়, এই সেই, তারা তো জানতে চাচ্ছে নতুন এই বিষয়গুলা। তারপর দেখতেছি হ্যাঁ, অর্ডার আসা শুরু হয়েছে। প্রথম আমরা যেভাবে চিন্তা করছিলাম যে না, এর পারবে না, কিন্তু তারপর দেখলাম যে না। আমি একটা মেলায় গেছিলাম বনানীতে। তো বনানীতে মেলাতে আমাদের প্রোডাক্ট ছিল প্রায় 2-3 লাখ টাকার। তো আমরা প্রোডাক্ট নিয়ে জানার পরে মেলায় ডিসপ্লে করছি, করার পরে বনানী মেলা তো ওখানে সব সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন, তারা আসে এই প্রোডাক্ট এভাবে নাড়ে, নাড়ার পর বলে যে প্রোডাক্টটা সুন্দর, হ্যাঁ, কিন্তু কিনে না, কিন্তু চলবে। কিন্তু আমি ওই দিন অনেক মানে একটা আশা পাচ্ছিলাম যে হ্যাঁ, এই প্রোডাক্টটা চলবে। আর এদিকে যে কর্মীকে বানায় নিছি, এদের বলে রাখছি যে তোমরা একটু দোয়া করো আমাদের এই প্রোডাক্টটা যেন বিক্রি হলে তোমাদের বিলটা দিতে পারি। ওরাও মনে করেন যে দোয়া করতেছে যে মামা প্রোডাক্ট নিয়ে গেছে। ওরা এটুকু মানে কনফিডেন্স যে এই প্রোডাক্টগুলো বিক্রি হবে, আমাদের বিল দিবে। ওরা আমাদের খুব ফ্রি সার্ভিস দিছে। সেই ফ্রি সার্ভিস মানে কি, তারা বলছে যে আমরা প্রোডাক্ট বানায় দিব, আপনাকে এখন টাকা দিতে হবে না, আপনি বিক্রি করে টাকা দিবেন। এই একটা বড়, সবচেয়ে বড় একটা ইয়া পাইছিলাম আমরা, সাপোর্ট। মা মারা যাওয়ার পরে মার স্মৃতিগুলা কি কি জিনিস মা বানাইতো, এই ছবিগুলা সুন্দর করে সাজায় একটা ছবি তুলে পোস্ট করলাম ফেসবুকে যে মা নাই কিন্তু মার স্মৃতিগুলা রয়ে গেছে। আর এই পোস্টে দেখি অনেকে কিনতে চায় যে এই জিনিসগুলো বিক্রি করবেন কিনা। আমি তাদের না করে দিলাম যে না, এগুলো বিক্রি করব কেন, এগুলো তো আমার মায়ের স্মৃতি। কিন্তু তারপরে চিন্তা করলাম যে তাইলে এই জিনিসগুলো যদি ওই গ্রামের মহিলাদের দিয়ে বানাই আর এগুলো যদি বিক্রি করি, তাইলে তো ওদেরও কিছু ইনকাম হবে। আর এই জিনিসগুলো আমি যখন আরো ডিজাইন, নতুন ডিজাইন পাওয়ার জন্য আমি গুগল করলাম, তখন দেখলাম যে বাহিরের দেশে এই জিনিসগুলা অনেক চাহিদা, হাতে বানানো হ্যান্ডিক্রাফট খুব চাহিদা, এই কুশি কাটার পণ্যও খুব চাহিদা। তখন আমি ভাবলাম যে তাইলে এই জিনিস নিয়েই শুরু করা যায় কিনা। করেন 10-15 দিন পরেই মানে চিন্তা করছি, আমার বোনের সাথে চিন্তা করলাম, আমার ভাইয়ের সাথে আলোচনা করলাম। তো ভাইয়া বলতেছে ঠিক আছে করো, তাইলে কি করা লাগবে? তো ভাইয়াকে বললাম যে আমাকে সুতা কিনে দেন। তখন ভাইয়া আমাকে মার্কেটে নিয়ে গেল, সুতা কিনে দিল। 14,000 টাকা সুতা কিনি আর সাথে 12টা কুশি কাটা কিনে আমি আমার বোনের সাথে করে আমি গ্রামে যাই, গ্রামে মহিলাদের প্রশিক্ষণ দিই। তারপরে ওরা দেখি যে না পারে, ভালোই মনোযোগও আছে, শেখার আগ্রহ আছে, শিখে তারপরে বানাইতে থাকি। কিন্তু বানায় যখন পোস্ট দেই তখন অনেকেই পছন্দ করে, কিন্তু কেউ কিনতে চায় না, দামের সাথে মিলে না, বা এমনিতেই যে কোনো পোস্ট দিলে অনেকে কমেন্ট করে এটার দাম কত, এটার দাম কত, কিন্তু কিনে না। গ্রামের ওই মহিলারা মানে কাজ শেখার পরে ওরা আর বসে থাকতে চায় না, বলে আরো সুতা দেন, আরো ডিজাইন দেন, আরো বানাবো আরো বানাবো। এরকম বানাইতে বানাইতে অনেক প্রোডাক্ট হয়ে যায়, কিন্তু এগুলো তেমন সেল হয় না। এগুলা কি করব, তখন ওই যুব উন্নয়ন থেকে বলে যে যুব মেলা হবে, তো ওই মেলাতে স্টল নেওয়ার জন্য। তো ভাবি যে আমার কাছে প্রোডাক্টও আছে, আচ্ছা নেই স্টল। তারপর নেওয়ার পরে দেখলাম ওখানে বিক্রি যাই তাই সবাই মানে প্রশংসা করে যে এত সুন্দর জিনিস, এত ভালো জিনিস, একটু ভালো লাগে। তখন মনে হচ্ছে না আমি আরো মেলা করব। তারপর বিসিকের মেলা করি, এসএমই মেলা করি। এই মেলাতে দেখতে দেখতে তারপরে আমার চট্টগ্রাম থেকে একটা অর্ডার আসে, মানে তখন নতুন উদ্যোক্তা হিসেবে 10-12 হাজার টাকার অর্ডার, খুব ভালো মনে হয়। তারপরে সিলেটের এক আপু, ওই আপু আমাকে নক দেয়, দিয়ে বলে যে এই কাজগুলো আমি নিতে চাই। প্রথমে উনি ঘরের জন্যই নেয়, কিন্তু নেওয়ার পরে উনারও ভালো লাগে, উনিও ভাবে যে না আমিও এটা বিজনেস করব। আপনার হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা হয়। এগুলা ব্র্যান্ড সবই মনে হয় স্পেনের, পুতুলগুলো পর্তুগালে যায়, পুতুল, চাবির রিং এগুলো পর্তুগালে যায়। যেমন এখন একটা গামাজুনির অর্ডার করতেছি, ওই অর্ডারটা পাকিস্তানে যাচ্ছে।
বাংলাদেশের মার্কেটে ভেরিয়েশন আইটেম, কুশন, টেবিল ম্যাট, কার্টেন, তারপরে যে শীত আসতেছে সোয়েটার, শাল, এগুলো যাবে। কারণ এটা আমার কনফিডেন্স ছিল যেটা পাবে, আমি বাইরের দেশে দেখেছি। আর আমার তো কাজ যখন শুরু করছি তখনই তো ভাবছি যে এগুলা বাংলাদেশে জানতেন আমি দেশের বাইরে পাঠাবো। এই চিন্তা ভাবনা থেকে আমি কাজটা শুরু করছিলাম। এই অর্ডারটা পর্তুগাল থেকে আসছে। এই অর্ডারটা ফার্স্ট টাইম আমরা বাংলাদেশেই সেল করতাম, বাংলাদেশে এক ভাইয়া নিত। হ্যাঁ, তারপরে এই পুতুলের ছবি ভিডিও পোস্ট করার পরে পর্তুগাল থেকে এই অর্ডারটা আসছে। এখন প্রতি মাসে 4000 4500 পিস এই পুতুল যায়। আর এর সাথে ওই চাবির রিং গুলাও যায়। এগুলো বিভিন্ন ফুডস এরকম শেপের আর কি, অনেক কিছু এগুলা যায়। যেগুলো ছোট ছোট, তারপরে যেগুলা মিনিয়ন কার্টুন এরকম, এগুলো সাধারণত বাচ্চাদের খেলনা হিসেবে যায়। চাবির রিং হলেও এগুলো ব্যাগে লাগায় বাচ্চারা, বা এরকম কিছু ডিজাইন আমি গুগল বা পিন্টারেস্ট থেকে নামায়া সেরকম করতাম। আবার কিছু মানে নিজের চিন্তা করতাম যে এটার সাথে এটার কম্বিনেশন দিলে কেমন হয়, এটা এভাবে করলে কেমন হয়, ওইভাবে কেমন করলে হয়, এরকম করে আমি ডিজাইন করছি। আমরা কোনো দিনও চিন্তা করি নাই যে এই কুশি কাটা দিয়ে আমরা এত কিছু করতে পারবো। আমি তো জানিছিলাম যে কুশি কাটা শুধু ব্যাগ হয় আর কিছু না, আর হচ্ছে কুশন কভার হয়, এছাড়া এর বাইরে কিছু। কিন্তু হোম ডেকোর আইটেমের মধ্যে যে এত কিছু আছে, আপনার ফ্যাশনের মধ্যে আছে, বেবিদের জন্য আছে, এগুলো আমি কোনোদিন ভাবি নাই যে এত কিছু হয়। তারা আমাদের এখানে একসময় সুপারভাইজার করছে, তারা এখন আলাদা আলাদা একটা প্রতিষ্ঠানের মালিক। হ্যাঁ, তাহলে বুঝেন যে এই সম্ভাবনা তাহলে কেমন।